মৃত্যু হবে, তারপর তার পরিবারকে সরকার ক্ষতিপূরণ দেবেন, সম্ভব হলে একটা চাকরি দেবেন। এই প্রবণতা চলতে দেওয়া যায় না। যার দায় নির্দিষ্টভাবে তাকে দায় নিতে হবে। এই 8 জন কলকাতার সহনাগরিকের মৃত্যুর দায় সিইএসসি কে যেমন নিতে হবে, কলকাতা কর্পোরেশনকে তেমন নিতে হবে। সঞ্জীব গোয়েঙ্কা এবং ববি হাকিম দুজনেই এই মৃত্যুর জন্য দায়ী। তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং রাজ্য জেলায় যে 2 জন মারা গেছে তার দায় অবশ্যই রাজ্য বিদ্যুৎ পর্ষদের, এবং এই দায় বিদ্যুৎ মন্ত্রীকে নিতে হবে। তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। নতুন কোনো ঘটনা নয়। 14.5 বছর আপনারা ক্ষমতায় আছেন। এখন ওই সিপিএম করে গেছে বললে সেটা শুনতে ভালো লাগছে না, সেটা যুক্তিগ্রাহ্য বলে মনে হচ্ছে না। দয়া করে পপুলিস্ট রাজনীতির নামে নাটক নভেল না করে কাজের কাজটা করুন। মন্দির তৈরি করা, পুজো প্যান্ডেল উদ্বোধন করা, ওই ঠাকুর লাইন দিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে স্যালুট নেবেন, পুজো কার্নিভাল, এগুলো সরকারের কাজ নয়। সরকারের কাজ মানুষের জীবন রক্ষা করা। সেই জীবন রক্ষার কাজে দীর্ঘমেয়াদী পরিকল্পিত ব্যবস্থা। জলমগ্নতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আমরা গোটা রাজ্যে 10 জন সহনাগরিককে হারিয়েছি। কলকাতায় 8 জন, বাঁকুড়ায় 1 জন, উত্তর 24 পরগনায় 1 জন। যে কোনো মৃত্যুই দুঃখের, দুর্ভাগ্যের, অনভিপ্রেত, এবং প্রাকৃতিক দুর্বিপাকও কারোর নিয়ন্ত্রণে থাকে না। আবহাওয়া দপ্তর থেকে আমরা যে পরিসংখ্যান পেয়েছি তাতে দেখছি দক্ষিণ দমদমে সব থেকে কম বৃষ্টি হয়েছে 61 মিলিমিটার, এবং সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বালিগঞ্জে 295 মিলিমিটার। কলকাতার 20টি জায়গায় অতিবৃষ্টি হয়েছে, তার গড় হচ্ছে 202.6 মিলিমিটার। বলা হচ্ছে এই ধরনের মেঘ ভাঙা অতিবৃষ্টি অতীতে কখনো হয়নি। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে এই কথাটি সঠিক নয়। 1978 সালের 28শে সেপ্টেম্বর একদিনে কলকাতায় 369.6 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, এবং 2023 সালের সেপ্টেম্বর মাসে এই কলকাতায় 251.5 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই দুটিই কিন্তু 202.6 মিলিমিটারের থেকে বেশি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্ষিয়ান মানুষ, তিনি নিশ্চয়ই এই দুটো অতিবৃষ্টির অভিজ্ঞতা তার আছে, 1978 এবং 2023, এবং তিনি নিশ্চয়ই জানেন, আমার সঙ্গে সহমত হবেন, যে ওই দুবার কিন্তু কলকাতার এই রকম অবস্থা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন আমি সেটা একটু পড়ছি। সিইএসসি কে বারবার বলি যে কলকাতায় ওয়ারগুলো ঠিক করতে, কিছুই করা হয়নি। এখানে রাজ্য সরকার বিদ্যুৎ সাপ্লাই করে না, সিইএসসি করে। এই ঘটনার দায়িত্ব কার? সিইএসসির এই দায়িত্ব কে নেবে? আমি পরিষ্কার সঞ্জিতকে বললাম, দেখো তোমাদের ইলেকট্রিকের লোকেরা কাজকর্মগুলো করে, তারগুলো ঠিক করে রাখে না। এর আগেও হাওড়ায় একটা ঘটনা ঘটেছে, বারবার বলেছি তোমরা সতর্কতা নাও, কিন্তু তা হচ্ছে না। এখানে ব্যবসা করবে আর সব শিফট করে নিয়ে রাজস্থানে চলে যাচ্ছে, ওখানে মডার্নাইজ করছে, আর এখানে করছে না। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। সিইএসসি কে এই মৃত্যুর দায় নিতে হবে, এবং যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারের একজনকে চাকরি দিতে হবে, এবং অন্তত 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সিইএসসি কে অনুরোধ করেছেন। তারপরে বলেছেন
যদি সিএসসি না করে আমাদেরই করতে হবে। এই বিবৃতির পরে মাননীয় মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না, এটা আমার কাছে বোধগম্য নয়। 10 জন সহনাগরিকের মৃত্যু ঘটল একই দিনে, কোনো প্রাকৃতিক দুর্বিপাকের কারণে নয়, বিদ্যুৎপৃষ্ট হয়ে, অর্থাৎ জলমগ্নতায় জলে ডুবে কিন্তু এই 10 জন মারা যাননি। এই 10 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। তা মাননীয়া যেহেতু কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সিইএসসি বিদ্যুৎ পরিবহনের দায়িত্বে আছেন, সেই জন্য মাননীয়া বলেছেন যে সিইএসসি কে দায় নিতে হবে, দায়টা সিইএসসি, অর্থাৎ মাননীয়ার, রাজ্য সরকারের, কলকাতা কর্পোরেশনের, কলকাতা পুলিশের কোনো দায় নেই। তা প্রাথমিকভাবে আমরা মাননীয়ার এই কথার উপর ভরসা রেখে বাঁকুড়া এবং উত্তর 24 পরগনায় যে 2 জন মারা গেলেন বিদ্যুৎপৃষ্ট হয়ে, তাদের মৃত্যুর জন্য দায়টা তো মাননীয়ার সরাসরি, কারণ ওখানে তো সিইএসসি বিদ্যুৎ পরিবহনের দায়িত্বে নেই, ওখানে তো রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা, তারা তো বিদ্যুৎ সরবরাহ করেন। তাহলে এই দায়টা মাননীয়া নিজে স্বীকার করুন। এবারে ওনার বিবৃতিতে আসুন। উনি বলছেন সঞ্জীব গোয়েঙ্কা আরপিজি গোষ্ঠীর কর্ণধার, সিইএসসির মালিক, বেসরকারি সংস্থা। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক থাকতেই পারে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে যখন কোনো নির্দেশ দেবেন বা কোনো পরামর্শ দেবেন বা কোনো কথা বলবেন, তখন তার মধ্যে মুখ্যমন্ত্রী সুলভ ভাবগাম্ভীর্য থাকা উচিত। সঞ্জীবকে বললাম, সঞ্জীব এটা করো, এ ধরনের কথাবার্তা, শব্দচয়ন খুব সমর্থনযোগ্য নয়। এবারে মাননীয়া কি বলেছেন যে সিইএসসি লোকেরা, ইলেকট্রিকের লোকেরা, তারা ইলেকট্রিকের কাজ করে কিন্তু তারগুলো ঠিক করে রাখে না। এর আগে হাওড়াতেও একটা ঘটনা ঘটেছে, মাননীয়া হয়তো জানেন না, কলকাতার রাজভবনের সামনে ঘটেছে। কলকাতায় এর আগে আরো একাধিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তা তিনি বারবার বলেছেন তোমরা সতর্কতা নাও, কিন্তু তা হচ্ছে না। তা মাননীয় পদত্যাগ করছেন না কেন? একটা বেসরকারি সংস্থা, তারা কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের অর্থাৎ পুরো ব্যবসার একচেটিয়া মালিকানা তাদের। তা তাদেরকে সরকার, সরকারের কর্ণধার, চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, বলতে বলতে তার মুখে নাকি ব্যথা হয়ে গেছে, অথচ আরপিজি গোষ্ঠী বা সিইএসসি তার কথায় কর্ণপাত করছে না। তাহলে কোথায় গভর্নেন্স, কোথায় সরকার? একটা বেসরকারি সংস্থা সিইএসসি, তার মালিকের যদি এই সাহস হয় যে তিনি, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, মানে এতবার বলেছেন যে তিনি নিজেই বলছেন তার মুখ ব্যথা হয়ে গেছে, তারপরেও তার কথা শুনছেন না, মানুষ মরছে, মুখ্যমন্ত্রী কেন দায় নেবেন না? মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? যে মুখ্যমন্ত্রীর কথা একটা বেসরকারি সংস্থার মালিক শোনার প্রয়োজন বোধ করেন না, গুরুত্ব দেন না, হয় মমতা ব্যানার্জিকে তাকে বাধ্য করাতে হবে, তিনি কেন বারবার বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মমর্যাদা বোধ নাই থাকতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ারটার একটা সাংবিধানিক মূল্য আছে, একটা গুরুত্ব আছে। সারা পশ্চিমবাংলার মানুষের, তারা তৃণমূল সমর্থক হন, তৃণমূলের বিরোধী হন, তাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একবার বলবেন, সঞ্জীব গোয়েঙ্কারা বাপ বাপ বলে সেটা শুনবে। তিনি বারবার বলছেন, বলতে বলতে তার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, অথচ সঞ্জীব গোয়েঙ্কা শুনছে না, মানুষ মরছে।
চমৎকার কথাবার্তা। তিনি আরো বলেছেন এখানে ব্যবসা করবে আর সব শিফট করে নিয়ে রাজস্থানে চলে যাচ্ছে, ওখানে মডার্নাইজেশন করছে, এখানে করছে না। তা আপনি তো 14.5 বছর মুখ্যমন্ত্রীর আসনে বসে আছেন, তা আপনি যখন জানেন যে গোয়েঙ্কারা সিইএসসি এখানে ব্যবসা করছে কিন্তু এখানে কোনো মডার্নাইজেশনের কাজ করছে না, যেটা অত্যন্ত জরুরি, এখান থেকে মুনাফা তুলে নিয়ে গিয়ে রাজস্থানে মডার্নাইজেশনের কাজ করছে, তা আপনি সিইএসসির বিরুদ্ধে, সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আপনার সেই ক্ষমতা হয়নি। মাননীয়া বলছেন বৃষ্টির জল হলে তো একরকম, এ তো নেপাল বিহার ওখান থেকে তো জল পাঠিয়ে দিচ্ছে, ফরাক্কা ব্যারেজ জলাধারগুলো কেন্দ্র করে না, সংস্কার করে না, তা আমার হাতে থাকলে আমি করে দিতাম। মাননীয় মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা নিয়ে আমার মনে যথেষ্ট প্রশ্ন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সেচ দপ্তরের আধিকারিকদের থেকে জেনে নিতে পারেন যে কেন্দ্রীয় সরকারের অধীনে যেসব জলাধার, ফারাক্কা সহ বিভিন্ন যে জলাধার এবং বাঁধ রয়েছে, এটা সত্যি সেখানে কোনো কোনো ক্ষেত্রে 50% পর্যন্ত ভর্তি হয়ে গেছে পলি পড়ে এবং সেগুলোর জল ধারণ ক্ষমতা নেই, এটা সত্যি। এবং এখানে প্রধান বিরোধী দল বিজেপি, সেই বিজেপির একজনও মেরুদণ্ড থাকা নেতা নেই যিনি কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে বলবেন এটা চলতে পারে না, জলাধারগুলোর পলি পড়ে জল ধারণ ক্ষমতা কমে গেছে, সেই জন্য তারা জল ধরে রাখতে পারছে না এবং উজানের জল যখন আসছে তখন তারা জল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বাঁধ বাঁচাতে, জলাধার বাঁচাতে, এবং মানুষ দিনের পর দিন বন্যায় ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা চলতে পারে না, আপনি বাঁধ সংস্কার করুন। এই কথা বলার মতো মেরুদণ্ড পশ্চিমবাংলার বিজেপি নেতাদের একজনেরও নেই এবং যে কারণে দেখবেন 18টা এমপি পাওয়ার পরেও বিজেপিকে, রাজ্য বিজেপিকে ওই দুটো হাফ প্যান্ট মন্ত্রী দিয়ে মোদিজি সন্তুষ্ট করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানেন যে এই জলাধারগুলো সংস্কার করা একটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়? বিশাল অর্থ ব্যয়, জমি অধিগ্রহণের প্রশ্ন আছে, এটা কেন্দ্রীয় সরকারের পক্ষে তো কি করা সম্ভব? মাননীয়া তো সিঙ্গুরে একটা 92% সম্পূর্ণ হয়ে যাওয়া উৎপাদন শুরুর মুখে একটা কারখানাকে ধ্বংস করার জন্য, সেই কারখানাটাকে গুজরাটে সানন্দে ওই নরেন্দ্র মোদীর রাজ্যে উপহার দেওয়ার জন্য তো 26 দিন অনশনে বসেছিলেন। কেন্দ্রীয় সরকারের অধীন এই জলাধারগুলির, বাঁধগুলির সংস্কারের দাবিতে তিনি তো 26 ঘন্টাও অনশন করেননি। তা তিনি জলাধারগুলি সব সংস্কার করে দিতেন, একদম পলিটলি তুলে একদম পরিষ্কার করে দিতেন। তার নিয়ন্ত্রণে যেটা আছে, তার দায়িত্বের মধ্যে যেটা আছে, সেই কাজটা তিনি করেছেন। কলকাতায় অসংখ্য জলাশয় ছিল, সেই জলাশয়গুলোর সমস্ত বুঝিয়ে প্রমোটারের দাপট, সেগুলো বুঝিয়ে বড় বড় বহুতল উঠেছে। কলকাতার জলাভূমি বলে যে বিস্তৃত এলাকা ছিল, সল্টলেক, রাজারহাট থেকে আরম্ভ করে নিউ টাউনের দিকে বিস্তৃত জলাভূমি ছিল, সেই জলাভূমিগুলোর দ্রুত অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, সেখানে কোনো জল থাকার জায়গা নেই। সারা পশ্চিম বাংলায় সমস্ত নদী, নালা, খাল, বিল এগুলো সব পলি পড়ে বন্ধ হয়ে গেছে, সেগুলো সংস্কারের কোনো উদ্যোগ মাননীয়া নিয়েছেন? এগুলো তো তার দায়িত্বের মধ্যে পড়ে। সিঙ্গুরে তিনি আসেন, সিঙ্গুর থেকে তিনি জয় পেয়েছেন। আমি আমার ছোটবেলা থেকে শুনছি ঘিয়াকুন্তি সংস্কার প্রকল্প, ঘিয়াকুন্তি বেশি সংস্কার প্রকল্প, আজও হয়নি, বাম সরকার করেননি। তা আপনি 14.5 বছরে কি করলেন? সিঙ্গুর তো আপনাকে ক্ষমতায় এনেছে। হুগলি হাওড়ার মধ্য দিয়ে বয়ে যাওয়া সরস্বতী নদী, যে নদীতে একটা সময়ে
জোয়ার ভাটা খেলতো, কারণ ওদিকে হাওড়ার উলুবেড়িয়ায় আর এদিকে হুগলিতে দুদিকেই গঙ্গার সঙ্গে সেই সরস্বতী নদীর সংযোগ ছিল এবং এটা একটা নাব্য নদী ছিল এবং এই বিস্তীর্ণ অঞ্চলে ব্যবসা বাণিজ্য ওই সরস্বতী নদীর জলপথে হতো। সেই সরস্বতী নদীটা মানুষের লোভে দখল হতে হতে আজকে একটা সংকীর্ণ নালায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। তা সেই সরস্বতী নদী পুনরুদ্ধারে আপনি কোনো উদ্যোগ নিয়েছেন? ইছামতি নদী আমাদের একটা আবেগ, আমাদের একটা ইতিহাস। সেই ইছামতি নদী দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে, জবরদখল হয়ে ইছামতি নদী সংকীর্ণ হচ্ছে, পলিতে বুঝে যাচ্ছে এবং কার্যত ইছামতি নদী ধ্বংসের মুখে। পশ্চিমবাংলায় এরকম অসংখ্য নদী রয়েছে যে নদীগুলো আজকে হয় বিলুপ্ত অথবা বিলুপ্ত পায়। তা 14.5 বছর ধরেই তো আপনি দেখছেন, যখন বামফ্রন্ট সরকার ছিল, আপনি বিরোধী নেত্রী ছিলেন, আপনি বলতেন ম্যান মেড বন্যা এবং দোষটা চাপাতেন বাম সরকারের ঘাড়ে। আপনি যখনই ক্ষমতায় এলেন আপনার বক্তব্য সেই একই রয়ে গেল, ম্যান মেড বন্যা, কিন্তু অভিযোগটা পাঠিয়ে দিলেন কেন্দ্রীয় সরকারের দিকে। আপনি কি করছেন? এবং সিইএসসি কে আপনি, এবং সব থেকে ভয়ঙ্কর কথা যেটা মাননীয়া বলেছেন, সিইএসসি যদি ওই চাকরি না দেয়, ক্ষতিপূরণ না দেয়, তাহলে তিনি ব্যাপারটা দেখে নেবেন, তিনি দায়িত্ব নেবেন। একটা বেসরকারি সংস্থা যাদের এক এবং একমাত্র লক্ষ্য মুনাফা সর্বাধিকরণ, সেই সংস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় এখান থেকে মুনাফা তুলে নিয়ে রাজস্থানে গিয়ে মডার্নাইজেশনের কাজ করছেন, পশ্চিমবাংলায় করছেন না। সেই সংস্থার দায় রাজ্য সরকার কেন নেবে? কেন রাজ্য সরকার বাধ্য করবেন না সিইএসসি কে যে এই দায় তাকে নিতে হবে? কেন সিইএসসি কর্ণধার কলকাতার মেয়র, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা হবে না? বলতে পারবেন মাননীয়া? আজকে 10-10টা প্রাণ চলে গেছে। যদি জলে ডুবে হতো, দুর্ঘটনায় হতো, একরকম, যে কোনো মৃত্যুই দুঃখে, কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কলকাতা কর্পোরেশনের কোনো দায় নেই। কলকাতার যে সমস্ত ড্রেনেজ ব্যবস্থা, সেগুলো পলি তুলে জল সরবরাহ উপযোগী করেছেন পুরসভার মেয়র ববি হাকিম। দেখছিলাম টিভিতে আসার জন্য কোমর সমান জলে চিত্রনাট্য অনুসারে বলে যাচ্ছেন। তা মেয়র কি জানেন যে কলকাতা পুরসভায় 31,000-এর বেশি স্থায়ী পদ শূন্য, কোনো কর্মী নেই? মাত্র 10,000-এর মতো কর্মী নিয়ে পুরসভা চলছে। 41,000 কর্মীর কাজ কি 10,000 কর্মী করতে পারে? তা ববি হাকিম যতটা তৎপরতার সঙ্গে ওই স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছিলেন থুতু দিয়ে গুনে নারদ স্ট্রিং অপারেশনে, তার বিন্দুমাত্র গুরুত্ব যদি কলকাতা কর্পোরেশন চালানোর কাজে দিতেন, তাহলে তো তিনি মাননীয়াকে বলতেন আমি কাজ করব কি করে, আমার 31,000 পদ শূন্য, লোক নেই, আপনি নতুন নিয়োগের অনুমতি দিন, আমরা 41,000 লোকের কাজ 10,000 লোকে করতে পারে না, 31,000 শূন্য পদে আমরা অবিলম্বে নিয়োগ করি। যেদিন ববি হাকিম এই কথাটা বলবেন সেদিনই তার চেয়ারটা চলে যাবে। তা কর্পোরেশনে যদি লোক না থাকে কাজটা হবে কি করে? এবারে আসি ফেব্রুয়ারি মাসে 2025 সালের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে $200 মিলিয়ন ঋণ নিয়েছেন কলকাতা কর্পোরেশন। দূষণ কমানোর জন্য কলকাতা কর্পোরেশন ক্লাইমেট মিটিগেশন ফান্ড থেকে
বড় অঙ্কের অর্থ পেয়েছেন এবং রাজ্য বিধানসভায় এ বিষয়ে আলোচিত হয়েছে। তা আজকে সেপ্টেম্বর মাস, ফেব্রুয়ারি মাসে এই বিপুল পরিমাণ টাকা কলকাতা কর্পোরেশন পেয়েছে। তারা কি করেছে? এই টাকা দিয়ে কোন সংস্কার কাজ করেছে? কটা খালের কলি তুলেছে? মাননীয় দোষ দিয়ে দিচ্ছেন মেট্রো রেলের কাছে। হ্যাঁ, তারাও বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন করার সময় তারা বিভিন্ন নির্মাণ সামগ্রী জমা করে রাখে, অনেক জমে যায় নিশ্চয়ই। কিন্তু কলকাতা কর্পোরেশন কি করছে? রাস্তায় যদি অবৈধভাবে নির্মাণ সামগ্রী, বালি, স্টোন চিপ ইত্যাদি ফেলে রাখা হয়, সেটা সরিয়ে দিতে বাধ্য করার কাজটা কার? কলকাতা কর্পোরেশনের। তা মেয়র শুধু ওই স্যান্ডো গেঞ্জি পরে টাকা নেবেন? কাজটা কে করবে? সিএসসি বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশ দেওয়ার বা কোনো কিছু করিয়ে নেয়ার ক্ষমতা নেই। কেন নেই? আমি তার ব্যাখ্যায় একটু পরে যাচ্ছি, কারণ কুণাল ঘোষকে এই ব্যাখ্যায় আনতে হবে। কুণাল ঘোষের কাছে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ, তার কারণ তিনি প্রথম বলেছিলেন যে সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন সুদীপ্ত সেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে তিনজনকে বসিয়ে সিবিআই জেরা করুক, সমস্ত তথ্য আমি ফাঁস করে দেব। যখন কোনো বিরোধী দল এই কথা বলার সাহস রাখেননি, তখন কুণাল ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি। এবং এই কুণাল ঘোষই বলেছিলেন, তিনি তৃণমূলের মুখপাত্র, সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন নিয়োগ দুর্নীতি যে পার্থ চট্টোপাধ্যায় করছে এটা দল জানতো, দলের সর্বোচ্চ নেতৃত্ব জানতো, তারা কোনো ব্যবস্থা নেয়নি, যেটা আজ পর্যন্ত কোনো বিরোধী দল এত স্পষ্টভাবে বলেনি। সেই কুণাল ঘোষ যখন নির্বাচনী বন্ডকে মহামান্য সুপ্রিম কোর্ট নিষিদ্ধ ঘোষণা করলেন এবং সংবাদ মাধ্যমে উঠে এলো যে নির্বাচনী বন্ডের মাধ্যমে সব থেকে বেশি টাকা কর্পোরেটদের কাছ থেকে তুলেছে বিজেপি, তারপরেই তৃণমূল কংগ্রেসের মতো সর্বভারতীয় দল বা অন্যান্য বড় আঞ্চলিক দলগুলো তৃণমূল কংগ্রেসের ধারে কাছে নেই। তা খবরে বেরিয়েছিল যে একটি লটারি সংস্থা তৃণমূল কংগ্রেসকে 542 কোটি টাকা এবং আরপিজি গোয়েঙ্কা গোষ্ঠী 444 কোটি টাকা নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন। সাংবাদিকরা যখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করলেন, কুণাল ঘোষ বলেছিলেন আমাদের তৃণমূল অফিসের বাইরে একটা ড্রপ বক্স রাখা থাকে, ওখানে কারা যেন চেক রেখে গিয়েছিল, তা আমাদের কর্মীরা, অফিসের কর্মীরা, তারা অত দেখেনি, সেই চেকগুলো ব্যাংকে গিয়ে জমা দিয়েছে, জমা পড়ে গেছে, নেতৃত্ব এ বিষয়ে কিছু জানতেন না। এই যে কৌতুক রসের একটা পরিবেশনা উনি করেন, বড় ভালো লাগে। আপনি ভাবুন, একটা লটারি গোষ্ঠী 542 কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে চাঁদা দিচ্ছে, আরপিজি গোয়েঙ্কা গোষ্ঠী 444 কোটি টাকা তৃণমূলকে চাঁদা দিচ্ছে, আর নাকি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব বা দল এ বিষয়ে কিছুই জানতো না, তা অফিসের কর্মীরা তারা গিয়ে টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। তা সিএসসি মালিক আরপিজি গোয়েঙ্কা গোষ্ঠী তারা 444 কোটি টাকা দিয়েছে, কিনে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে কিনে নিয়েছে। সে কারণেই বিদ্যুতের দাম
ইউনিট প্রতি 1 টাকা 44 পয়সা বাড়িয়ে ইউনিট প্রতি 7 টাকা 31 পয়সা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তার সরকার, তার বিদ্যুৎ দপ্তর একটা শব্দ বলার মতো ক্ষমতা হয়নি। সিইএসসি কে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, বলে বলে তার মুখে ব্যথা হয়ে যাচ্ছে যে তোমার লোকেরা তারফার এরকম খুলে রাখে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে, সতর্ক হও, সতর্কতামূলক ব্যবস্থা নাও। সঞ্জীব গোয়েঙ্কা কর্ণপাত করছেন না। এবং দেখুন, মাননীয়া সিইএসসি কে দায়ী করে সিইএসসির উপর দায় চাপিয়ে তাদেরকে ওই পরিবারের একজন করে চাকরি দেওয়ার কথা এবং 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেন। সঙ্গে সঙ্গে বললেন যে সিইএসসি না করলে আমায় করতে হবে। কেন? সিইএসসির অপকর্মের দায় কেন রাজ্য সরকার নেবে? রাজ্য সরকারটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জমিদারি নয় যে তিনি যা ইচ্ছা করবেন। কেন তিনি সিইএসসি কে বাধ্য করতে পারবেন না যে তোমাকে ব্যবস্থা নিতে হবে? তোমার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য 10-10টা প্রাণ, 8-8টা প্রাণ আমার চলে গেছে 2টো জেলায়। এর আগেও ঘটনা ঘটেছে, তা আমি আর ছাড়বো না, তিনি তো বলতে পারছেন না। এবং এই যে লটারি কোম্পানি 542 কোটি টাকা দিয়েছে, আপনারা দেখবেন, আপনাদের হয়তো মনে থাকবে যে অতীতে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বলে একটা বস্তু ছিল এবং বঙ্গশ্রী পুজোর সময় বিভিন্ন সময়ে তারা লটারি টিকিট বিক্রি করতেন। একটা গোটা দপ্তর ছিল। তো ওই বেসরকারি লটারি কোম্পানি অন্য রাজ্যের, তারা 542 কোটি টাকা তৃণমূলকে দিয়েছে। ওই অফিসের কর্মীরা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে না জেনে, মানে নেতৃত্ব কিছু জানতো না। তো যাই হোক, তো 542 কোটি টাকা দেওয়ার পরে আমরা কি দেখছি? পশ্চিমবঙ্গ রাজ্য লটারিটা উঠে গেছে এবং ওই বেসরকারি লটারি এজেন্সি সারা পশ্চিম বাংলায় লটারির একটা ফাঁদ পেতে রেখেছে। বহু পরিবার সর্বশান্ত হচ্ছে। এবারে দীর্ঘ বক্তব্য রেখে লাভ নেই। একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলা দরকার, পুরসভায় যদি শূন্য পদ পূরণের ব্যবস্থা না করা হয়, মাননীয় মেয়র এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তাহলে এই ধরনের সহনাগরিককে আমাদের আগামী দিনেও হারাতে হবে। আপনি ইচ্ছা করলেই গঙ্গার উপর দায় চাপিয়ে দিতে পারেন, প্রকৃতির উপর দায় চাপিয়ে দিতে পারেন, ঈশ্বরের উপর দায় চাপিয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি সমস্ত জলাভূমিগুলো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে তার উত্থান, এই সিঙ্গুরের বাসিন্দা আমি, একের পর এক পুকুর, ডোবা, বড় বড় জলাশয় ভরাট হয়ে তাতে হাই রাইজ বিল্ডিং হচ্ছে। এখানে মন্ত্রী মাননীয় বেচারাম মান্না, তার বাড়ির অদূরে নদীর খাতে কংক্রিটের পিলার দিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তার ধারে দোকান তৈরি হচ্ছে পাকা। নদী খাত বুঝে যাচ্ছে, কোন নদী খাতের সংস্কার নেই। সরস্বতী চুরি হয়ে গেছে, সরস্বতী নদী, সেই নদী ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ইছামতি নদী অস্তিত্বের সংকটে, সেটা সংস্কারের কোনো ব্যবস্থা নেই। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারিয়েছি। আপনি সিইএসসি কে 8 জনের মৃত্যুর জন্য অবশ্যই দায়ী করতে পারেন এবং তারা দায়ী, এবং তাদের বিরুদ্ধে সরকারের যদি হিম্মত থাকতো এফআইআর করার প্রয়োজন ছিল, পুলিশি তদন্তের দরকার, যে তারা ব্যবসা করবে, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করবে না, বিভিন্ন জায়গায় খোলা তার পড়ে থাকবে। আমি বলছি না, মাননীয় বলেছেন। আর মানুষ মরবে, বছরের পর বছর চলবে। এটা তো নতুন গতকাল হলো এরকম ব্যাপার নয়, এর আগেও তো ঘটেছে। হ্যাঁ, সংখ্যাটা হয়তো কম ছিল। আর জেলায় যে 2 জন মারা গেছে, তার দায়িত্ব নিয়ে বিদ্যুৎ মন্ত্রী কেন পদত্যাগ করবেন না? কেন বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হবে না? কলকাতায় 8 জনের মৃত্যুর জন্য দায় যদি সিইএসসির হয় বলে মাননীয় মনে করেন, তাহলে একই যুক্তিতে জেলায় যে মানুষ 2টো মারা গেল, সেই 2টো মানুষের মৃত্যুর দায় কিন্তু
রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিদ্যুৎ মন্ত্রীর। পরিশেষে বলবো, এই 10 জন সহনাগরিককে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এই 10 জন সহনাগরিকের মৃত্যু থেকে সরকার, কলকাতা কর্পোরেশন, সিইএসসি তারা শিক্ষা নিন যে আগামী দিনে যাতে এইভাবে সরকার, কর্পোরেশন এবং সিইএসসি দোষে আর কোনো প্রাণ ঝরে না যায়। এবং কলকাতা কর্পোরেশন এক আধিকারিকের নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক বলেছেন যে মাননীয়া তো মহালয়ার আগে থেকেই পুজোর উদ্বোধনে নেমে গেছেন, যার ফলে পুজোর একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে। কলকাতা কর্পোরেশনের অফিসাররা তারাও ওই পুজোর আবহে মেতে উঠেছেন, আমরা সতর্ক ছিলাম না। মৃত্যু হবে, তারপর তার পরিবারকে সরকার ক্ষতিপূরণ দেবেন, সম্ভব হলে একটা চাকরি দেবেন। এই প্রবণতা চলতে দেওয়া যায় না। যার দায় নির্দিষ্টভাবে তাকে দায় নিতে হবে। এই 8 জন কলকাতার সহনাগরিকের মৃত্যুর দায় সিইএসসি কে যেমন নিতে হবে, কলকাতা কর্পোরেশনকে তেমন নিতে হবে। সঞ্জীব গোয়েঙ্কা এবং ববি হাকিম দুজনেই এই মৃত্যুর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং রাজ্য, জেলায় যে 2 জন মারা গেছে তার দায় অবশ্যই রাজ্য বিদ্যুৎ পর্ষদের, এবং এই দায় বিদ্যুৎ মন্ত্রীকে নিতে হবে, তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। নতুন কোনো ঘটনা নয়। 14.5 বছর আপনারা ক্ষমতায় আছেন, এখন ওই সিপিএম করে গেছে বললে সেটা শুনতে ভালো লাগছে না, সেটা যুক্তিগ্রাহ্য বলে মনে হচ্ছে না। দয়া করে পপুলিস্ট রাজনীতির নামে নাটক নভেল না করে কাজের কাজটা করুন। মন্দির তৈরি করা, পুজো প্যান্ডেল উদ্বোধন করা, ওই ঠাকুর লাইন দিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে স্যালুট নেবেন, পুজো কার্নিভাল, এগুলো সরকারের কাজ নয়। সরকারের কাজ মানুষের জীবন রক্ষা করা। সেই জীবন রক্ষার কাজে দীর্ঘমেয়াদী পরিকল্পিত ব্যবস্থা নেই।